বড় পর্দায় এই প্রথম আমরা স্ক্রিন শেয়ার করলাম। চঞ্চল চৌধুরী হাজবেন্ড হিসেবে কেমন ছিল? সে আমার বাস্তব জীবনে আমার দুইটা এক্স হাজবেন্ডই ভয়াবহ কুৎসিত ছিল, সো যার জন্য আমি জানি না ভালো হাজবেন্ড কেমন হয়। বাইরের দেশে যখন বহির্বিশ্বে নিজের চলচ্চিত্র নিয়ে যান, ওখানকার এক ধরনের দর্শক থাকে আসলে, অডিয়েন্স আসলে যেখানকারই হোক না কেন তারা আসলে কানেক্ট করতে পারে, এটাই সিনেমার শক্তি। কবিতা লিখলে কি মন্ত্রিত্ব চলে যায় নাকি আসলে? দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নিউজ 24-এর বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার স্টুডিওতে অতিথি হিসেবে আছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশের অভিনয়ের ক্ষেত্রে একটি শক্তিশালী ও সাহসী নাম। ছোট পর্দা থেকে বড় পর্দা সব অঙ্গনেই তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। এছাড়াও যদি বলি, রেহানা মারিয়াম নূর দিয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। বুঝতে পারছেন কার কথা বলছি, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আপু কেমন আছেন আসলে? ঈদ মোবারক, কেমন আছেন আপনি? ঈদ মোবারক, আমি খুব ভালো আছি। ঈদ কেমন কাটছে আসলে? ঈদ তো আসলে ভীষণ আনন্দে কাটছে, কারণ গত বছরও আমার একটা সিনেমা ঈদে রিলিজ হয়েছে। এই বছর তো মানে আমি আগে থেকেই জানি যে এটা একটা খুব ভালো সিনেমা হচ্ছে, দর্শক নন্দিত হবে, তো দর্শকের সাড়া পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। হলে যাচ্ছি, সবাই সোশ্যাল মিডিয়াতে রিভিউ দিচ্ছে, ফোন করে বলছে, সো ভীষণ ভালো লাগছে। অ্যানাউন্সমেন্ট যখন আসলো আসলে বনলতা এক্সপ্রেসের, তখন থেকে আসলে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পরও দেখেছি আসলে দর্শকদের প্রচুর ভিড় বাড়ছে ডে বাই ডে। আর সেই জায়গা থেকে আসলে এর সাথে যুক্ত হওয়া, যদি একটু জানতে চাই, আগে ঈদের সিনেমাটি নিয়ে যদি একটু কথা শুনতেই চাই আসলে। বনলতা এক্সপ্রেসের সাথে আমার সম্পৃক্ত হওয়া হয়েছে খুবই শেষের দিকে। তানিম নূর একদমই শ্যুটের কিছুদিন আগে আমাকে ফোন করে, 10-12 দিন আগে, যে ও একটা সিনেমা করবে। সো আমি তো জানি যে ও সিনেমা করছে বনলতা এক্সপ্রেস, তো একটা ক্যারেক্টারে আমাকে নিতে চায়। তো তারপর আমি ক্যারেক্টারটা সম্পর্কে জানলাম, আমার উপন্যাসটা পড়া ছিল, আবারও পড়লাম। তারপর যে ক্যারেক্টারের কথা আমি চিন্তা করেছি সেই ক্যারেক্টারেই আসলে আমাকে কাস্ট করা হলো। তো তারপরে তো গেলাম, আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হলো। স্ক্রিপ্টটা অসাধারণ, মানে স্যারের গল্প তো অবশ্যই অসাধারণ, ওইটাই যথেষ্ট মানুষকে হল পর্যন্ত আনার জন্য। বিভিন্ন ধরনের গল্পে আপনাকে দেখি আসলে, আর সেক্ষেত্রে বনলতা এক্সপ্রেস একদম ভিন্ন ধারার একটি গল্প, এবং তারকাবহুল অভিনেতাদের আসলে এখানে সমারোহটা হয়েছে। তানিম নূর সেটা করে দেখিয়েছে, উৎসবেও যেমন দেখেছি আমরা, এখানেও সেম। সবাই তো পরিচিত, দীর্ঘদিনের পরিচিত শিল্পী, সবাই সহশিল্পী। সেই জায়গা থেকে যখন এর সাথে যুক্ত হলেন, এবং আপনি যার বিপরীতে অভিনয় করছেন আসলে চঞ্চল চৌধুরী, স্ত্রীর চরিত্রে আমরা দেখবো আসলে। সব কিছু মিলে যদি একটু জানতে চাই, এনভায়রনমেন্ট আসলে কেমন ছিল, এবং যুক্ত হওয়ার পরে খুশি আসলে কতটুকু হয়েছিলেন? আমার এটা ভালো লাগছিল যে আমি তো সবসময় একটু এমন সিনেমা করি যেগুলো খুব বেশি দর্শক নন্দিত হয় না আসলে, মানে অলমোস্ট বেশিরভাগই অনেক ডার্ক থাকে। তো ওই জায়গা থেকে রেহানা মারিয়াম নূরের পর মনে হয়েছিল আমার যে আমি আসলে ওই জায়গায় টাইপড হয়ে যেতে চাই না, যে আমি শুধু রেহানা মারিয়াম নূর বা মাস্টার বা ডিফিকাল্ট ব্রাইড শুধু এই ধরনের সিনেমাই করব। আমি যে একটা এশা মার্ডারও করব, আমি যে একটা বনলতা এক্সপ্রেসও করব, এটাও আমি আসলে বোঝাতে চেয়েছিলাম আমার অডিয়েন্সকেও এবং আমার যারা ডিরেক্টর প্রডিউসার আছে তাদেরকেও। সো ওই জায়গা থেকে এই সিনেমার সাথে সম্পৃক্ত হওয়া, এবং চঞ্চল চৌধুরী তো মানে সবাই জানে অনেক বড় মাপের একজন অভিনেতা, তার সাথে স্ক্রিন শেয়ার আমি আগে করেছি প্রচুর। যখন আমরা নাটক করেছি তখন আমরা একসাথে অনেক নাটক করেছি, কিন্তু বড় পর্দায় এই প্রথম আমরা স্ক্রিন শেয়ার করলাম, এবং সবাই বলছিল যে আমাদের দুজনকে খুব মানিয়েছে, এবং মানে কাপলটাও মানে ওরা খুব দুজনকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা আছে ওদের ভিতরে, মানে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা কাপল। তো এটাও আমার জন্য খুবই ড্রিম একটা ব্যাপার, কারণ হচ্ছে আমার বাস্তব জীবনে আমার দুইটা এক্স হাজব্যান্ডই ভয়াবহ কুৎসিত ছিল, সো যার জন্য আমি জানি না ভালো হাজব্যান্ড কেমন হয়। তো অনস্ক্রিন এটার একটা ফিলিং আমি নিতে পারলাম যে হ্যাঁ, ভালো হাজব্যান্ডরাও এরকম হয়। সো এই তো। অনস্ক্রিন যদি বলি, পর্দাতে আসলে চঞ্চল চৌধুরী হাজব্যান্ড হিসেবে কেমন ছিল? অসাধারণ, এরকম হাজব্যান্ড সব মেয়ে চাবে, কারণ সে তার ওয়াইফকে রেসপেক্ট করে, কেয়ার করে, এবং তাদের কেমিস্ট্রি ভীষণ ভালো। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই, আমরা ট্রেলারে দেখেছি বা ওই সময় দেখেছি যে
কবিতা লিখলে কি মন্ত্রিত্ব চলে যায় নাকি আসলে কি হয় আসলে? স্ত্রীর জন্য কি কবিতা লিখেছিল আর সেটার জন্য কি মন্ত্রিত্ব চলে যায় নাকি? এটা অনেকটা সেরকমই, কিন্তু এটা দেখতে হলে আসলে হলে যেতে হবে, কারণ এই গল্পটা, আমাদের গল্পটা এটা নিয়েই। সো এটা বলে দিলে তো গল্পটাই বলে দেওয়া হলো, মানে আমাদের বগির গল্পটা। সো আমি এটা তো বলতে পারছি না, বাট ডেফিনেটলি এটার কাছাকাছি। তো ট্রেলারটা যখন লঞ্চ হয়েছিল বা রিলিজ হয়েছিল, বিশেষ করে কয়েকটা সিন নিয়ে খুব আলোচনা হচ্ছিল, সমালোচনাও বলবো না, আলোচনা হচ্ছিল এবং ভালোভাবে। তার মধ্যে এটা একটা যে এবং বিভিন্ন পেজে লেখা হচ্ছিল আসলে কবিতা লিখলে কি মন্ত্রিত্ব চলে যায় নাকি। আপনারা হয়তো চোখে এড়ায়নি, সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, এই যে একটা ভালো সিনেমার পরে যখন এই ধরনের ডায়লগগুলো মানুষের মুখে মুখে থাকে, এটা ডেফিনেটলি অনেক আনন্দের। মানে আমার এই অভিজ্ঞতা খুবই কম, সো যার জন্য আমার কাছে এটা খুবই এক্সাইটিং। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এইটার ডায়লগগুলো ছিল এরকম যে এরকম বিভিন্ন পেজে পেজে ডায়লগগুলো দেওয়া হচ্ছে। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমাদের এখানে এরকম প্রচুর ডায়লগ আছে যেগুলো আসলে মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। মানে এত এত মজার ডায়লগ আসলে সাইমুল আর স্বাধীন লিখেছে। তবে এখানে একটা বিশেষ ডায়লগ বা সিনের কথা যদি বলি, মোশাররফ ভাই এবং চঞ্চল চৌধুরী যখন একসঙ্গে মুখোমুখি হলেন এবং যে ভাষাতে তারা ডায়লগটা থ্রো করলেন, তারা তো দীর্ঘদিনের সহশিল্পী, বন্ধু মানুষ, আমরা দেখেছি। আপনারা যারা সেটে ছিলেন আসলে, তারা নাকি ওই সিনটা দেখার জন্য প্যাক আপ হওয়ার পরে অনেকক্ষণ অভিনয় মানে অপেক্ষা করছিলেন। আমার সিন শেষ হয়ে গেছে, তারপর লাস্ট সিন ছিল, বড় একটা সিন এবং প্রায় 5 পাতার একটা সিন। তো তারা দুইজনই, মোশাররফ ভাইও রিহার্সাল করলো, চঞ্চল ভাইও, মানে তারা একেবারে কিন্তু স্টুডেন্টদের মতো করে হেঁটে হেঁটে পুরা সেট হেঁটে 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 হেঁটে, তারপরে আমাদের যে মানে রাইটার, তার সাথে বসে প্রথমে দুজন আলাদা আলাদা রিহার্সাল করলো, তারপরে দুইজন মিলে একসাথে রিহার্সাল করলো, করে তারা কিন্তু একদম তাদের ডায়লগ পুরো তটস্থ। তারপরে আমি বসে থাকলাম, বসে থেকে আমি সিনটা দেখার জন্যই বসে থাকলাম। যে হয় না যে অবশ্যই চঞ্চল ভাই, মোশাররফ ভাই অনেক জায়গায় একসাথে কাজ করেছে, অনেক কিছু করেছে, বাট এই সিনটা যখন মানুষ দেখছে বা দেখবে, যারা দেখেন না এখনও, তারা বুঝবে যে আমি কেন বলছি। মানে এই সিনটার এত ডেপথ আছে, এত লেয়ার আছে, এত ইন্টারেস্টিং মানে টুইস্ট আছে। সো সেই জায়গায় দুইজন শক্তিশালী অভিনেতা কেমন করে অভিনয়টা করে সেটা দেখার একটা আগ্রহ একজন অভিনেতা মানে হিসেবে আমার আসলে সেটা জন্মেছে, এবং আমি সেই জন্য বসেছিলাম। এবং অনেকেই বসেছিল ওই দিন, অনেকে শুটিং ছিল না, আসছে সেটে শুধু এই সিনটা দেখার জন্য। এবং চমৎকার একটা সিকোয়েন্স এটা আমি বলবো এই সিনেমার। বলবো যে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম বলে হয়তো বা এই ধরনের ডায়লগে এই ধরনের প্রাণ ফিরে পায়, এবং বাস্তব সম্মত যেভাবে দর্শক বিভিন্ন পেজে গ্রুপে এই বিশেষ করে এই সিনটা নিয়ে মানে বলবো যে একেবারে ভাইরাল হয়ে গেছে আসলে প্রত্যেকটা পেজে, এবং একজন বন্ধু আরেকজন বন্ধুকে সেন্ড করছে বা মেনশন করছে, আসলে সেটা হয়তো নজর এড়ায়নি। হ্যাঁ একদমই, আমি খুব এনজয় করছি। বড়লতায় আর যারা আছে বলবো যে যেমন মানে প্রত্যেকটা জেনারেশনের একটা বিশেষ রাখা হয়েছে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ছাড়া ইন্তেখাব দিনারকে দেখলাম আমরা। এদিকে যদি মমো আপুকে অনেকদিন পর বলবো যে এই ধরনের চলচ্চিত্রে দেখলাম আমরা। মাস্টার আপনারা খুব দুর্দান্তভাবে দেশের বাইরে থেকে দেখলাম যে বলবো যে একটা অর্জন বয়ে নিয়ে আসলেন দেশের জন্য। শ্যামল মাওলা, তারপরে এদিকে এই জেনারেশনের যদি বলি যে শরীফুল রাজের সঙ্গে সাবিলা নূর, আসলে এই যে কম্বিনেশন পুরো প্যাকেজটা আপনার শামিমা আপা, হ্যাঁ ওনার যে ক্যারেক্টারটা, এটা তো দুর্দান্ত। মানে আমার যদি আরেকটু বয়স বেশি হতো, আমি তানিমকে রিকোয়েস্ট করতাম এই ক্যারেক্টার আমি করব। মানে এত চমৎকার একটা ক্যারেক্টার, এবং সে যে কি অসাধারণ অভিনেত্রী, সে যে কি অসাধারণ অভিনয় করেছেন। তো খুবই খুবই আসলে, এবং এখানে যারা ছোট ছোট ক্যারেক্টার করেছেন, অল্প একটা দুইটা শর্ট, একটা দুইটা সিন, তারাও থিয়েটার আর্টিস্ট বা তাদেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং তারাও অসাধারণ করেছেন। মানে প্রত্যেকের জায়গায় তার 100% দিয়েছে। সো এই জন্যই সিনেমাটা আসলে মানুষের কাছে এত জনপ্রিয় হচ্ছে, এবং যারা দেখেনি তারাও দেখার আগ্রহ প্রকাশ করছে। ঈদে যখনই বাঁধনের সিনেমা আসে, আমরা দেখেছি ডে 1 থেকে বাঁধন আসলে হলে হলে প্রত্যেকটা হলে হলে ঘুরে বেড়ায়, দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করে, দর্শকদের সঙ্গে মেশে হলের যে ইনভায়রনমেন্টটা সেটা বোঝার চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম নয়। আসলে একটু জানতে চাই এই বিষয়টা নিয়ে, বাঁধন আসলে কতটুকু এনজয় করে এটা? আমি এটা খুব এনজয় করি। মানে আমার কাছে মনে হয় এটাই আমার প্রাপ্তি। মানে অনেক কিছু অ্যাওয়ার্ড হয়তো আমি পেয়েছি, অনেক জায়গায় যাওয়ার সুযোগ আমি পেয়েছি, অনেকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু এই যে অডিয়েন্সের সাথে যে ইন্টারাক্ট করাটা এবং তাদের অনুভূতিগুলো জানাটা, এবং যখন মানুষ ভালো কথা বলে, যখন সে বলে যে আমার একটা কাজ তাকে ইন্সপায়ার করেছে, আমার একটা কথা তাকে ইন্সপায়ার করেছে,
বেশিরভাগ সময় যেটা হয়, মানুষ আমার কাজ নিয়ে তো আমাকে বলেই, বাট আমাকে আমার পার্সোনালিটির জন্য মানুষ অনেক পছন্দ করে। মানে অনেকে আছে যে আমাকে ব্যক্তি বাঁধনটাকে অনেক পছন্দ করে। সো এই যে যে কথাগুলো, এগুলো তো আমি আসলে সোশ্যাল মিডিয়া দেখে কিংবা জাস্ট বাসায় বসে থেকে কখনো জানতে পারতাম না। তো আমার কাছে এটা খুবই, আমার কাছে আমি এনজয় করি এবং মানুষের সাথে মিশে যাওয়ার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। সেইটার যেহেতু একবার স্বাদটা পেয়ে গেছি রেহানা মারিয়াম নূর থেকে, এখন আমি আসলে ওইটা এই জন্য কন্টিনিউ করি। মাত্রপু, যদি এবার একটু জানতে চাই, অভিনেত্রী হওয়ার পরে তো আমরা দেখেছি বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে বা ঈদ বা অন্যান্য সময়গুলো দেখেছি সেই কাজের সঙ্গে জড়িয়ে থাকা বা জড়িয়ে থাকার চেষ্টা করেন। এমনি যদি একটু ছোটবেলার ঈদ বা অন্যান্য সময়ের ঈদ নিয়ে একটু জানতে চাই, কেমন ছিল আসলে বাঁধনের কাছে এই সময়ের ঈদ আর সে তখনকার ঈদ আসলে? ছোটবেলার ঈদ তো ভীষণ আনন্দের ছিল, কারণ তখন শুধুই পাওয়ার ব্যাপারটা ছিল যে ড্রেস পাচ্ছি, ঈদি পাচ্ছি, খাওয়া খাচ্ছি। হ্যাঁ, সো এটা একটা মজা ছিল। আর আরেকটা জিনিস যেটা ছিল যে আমার বাবা সরকারি চাকরি করতেন, তো আমার বাবার পোস্টিং থাকতো ঢাকার বাইরে অলওয়েজ। তো আমার নানি বাড়ি হচ্ছে ঢাকায়, ঢাকার রায়ের বাজারে আমার মামাদের বাসা। তো আমরা রোজার ঈদ করতে সব সময় হচ্ছে মামা বাড়ি আসতাম। সো আমাদের ওই মফস্বল থেকে আমাদের মানে আমরা ওয়েট করতাম যে কবে ঈদ আসবে, কবে আমরা ঢাকা যাব, আব্বুর ছুটি হবে। কিছু কখনো কখনো দেখা যেত যে আব্বু ছুটি হলে আব্বু আসতো, আমরা আগে চলে আসতাম, এরকম। আর কোরবানি ঈদে আমরা সবসময় গ্রামের বাড়িতে যেতাম, আমার দাদার বাড়িতে বিক্রমপুর। তো আমাদের জন্য দুইটা ঈদ মানে ছিল মানে সেই রকম আনন্দের ঘটনা। কারণ হচ্ছে আমরা একে তো যেখানে থাকতাম ওখানে কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নাই। তো ওখান থেকে আমরা আমাদের সবার পরিচিত সবার কাছে আসছি, আত্মীয় স্বজনের কাছে আসছি। তারপরে ঈদের সময় নতুন কাপড় কিনবো, সালামি পাবো, খাবো, যা খুশি তাই করবো, কেউ কিছু বলবে না ঈদের দিন। তো ওইটা একটা আলাদা মজা ছিল। আর এখন তো ঈদ মানে হচ্ছে আমার জন্য ভীষণ দায়িত্বের একটা ব্যাপার। সবাইকে সব কিছু করতে হয়, সবাইকে গিফট করতে হয়। তারপর মানে যে যতটুকু যার উপার্জন সেই অনুযায়ী তাকে জাকাত দিতে হয়। তারপর মানে এখন আর ওই কাপড় কেনার মধ্যে ওই আনন্দটাও হয় না। মানে আগে যেরকম একটা ড্রেস কিনবো, ওই ড্রেসটা পরবো কখন, হ্যাঁ, ওই যে খুশিটা লাগতো ওইটা তো আর এখন লাগে না। হ্যাঁ, তো ওইটা মিস করি আসলে খুব। আপু, সেই জায়গা থেকে যদি একটু এবার জানতে চাই, একটু আগে বলছিলেন আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা। আসলে আর সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের শিল্পাঙ্গনের আসলে যে কয়েকজন মানুষ একদম সম্মুখ ভাগে ছিল, আজমেরি হক বাঁধন তাদের মধ্যে অন্যতম। ঝড় বৃষ্টি রোদ কিছুই আসলে তাকে আটকাতে পারেনি। সমালোচনা বলি, নানা প্রতিবন্ধকতা বলি, চাপ বলি, যে জীবনের হুমকি, আসলে সবকিছু মিলিয়ে কেমন ছিল আসলে বাঁধনের চোখে জুলাই গণ অভ্যুত্থান? ওইটা তো একটা অদ্ভুত সময় ছিল আমার জীবনের। মানে এই অভিজ্ঞতাটা যে আমি আসলে ধারণ করতে পারছি বা এটা যে এটার ভেতর দিয়ে যে আমি গেছি, এইটার জন্য আমি আসলে গ্রেটফুল আল্লাহর কাছে যে ওই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে আমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবো এবং সেই দাঁড়ানোতে আমি যেভাবে সমৃদ্ধ হয়েছি সেটা আমার জীবনে অনেক কাজে লাগবে। আর জুলাইয়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়াটা আমার কাছে মনে হয়েছে যে যখন সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল, যখন বিনা বিচারে বিনা কারণে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছিল, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, মিথ্যাচার করা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত। তো ওই জায়গা থেকে যাওয়া এবং রাস্তায় মানুষের যে ভালোবাসা, যেই সম্মান আমি পেয়েছি, সেটা আমি আজীবন মনে রাখবো, বহন করব আমার সাথে। আপনার একটা ছবি ছিল যে পতাকা হাতে কপালে পতাকা বাঁধা, আসলে আর সেটা আসলে নানা মহলে আসলে প্রশংসিত ওই সময়ে ছিল। এখনো অনেকেই এটাকে ব্যবহার করে বিভিন্ন আপনার কাজের ক্ষেত্রে। আসলে তার আগে 16 বছরের শাসন আমলে একরকম ছিল। ওই হাতে পতাকার নিচে কিন্তু ছিল একটা স্টেইনলেস স্টিলের লাঠি ছিল। সো আমি মানে যে যখন বের হব, আমাকে তো বের হতে দিবে না বাসা থেকে। তো আমি বললাম যে আমি একটা লাঠি নিয়ে বেরোচ্ছি। তা আব্বু বলছে তোমাকে গুলি করলে লাঠি দিয়ে কী করবা তুমি? আমি না, একটা বাড়ি তো দিতে পারবো। সো মানে এরকম করে তারপরে আমাকে আমার একজন ডিরেক্টর ভাইয়া আছে, উনি বলছে বাঁধন এরকম লাঠি নিয়ে যাবা, ওটার উপরে একটা ফ্ল্যাগ লাগায় নাও। আমি আচ্ছা ঠিক আছে, তাও একটা নিয়ে যাই সাথে করে। তো ওইটা নিয়ে আমি ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায় ওই সময়টুকু, বিশেষ করে একদম শেষের দিকে 5 আগস্টের একদম লাস্ট 5-7 দিন 10 দিন, যে একটা মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে আসলে সারা বাংলাদেশ, ছাত্র জনতা, আপনারা সবাই, আমরা সবাই।
সেই জায়গা থেকে বাঁধনের লাস্ট কয়েকটা দিন কেমন কেটেছে? নানা মহল থেকে নিশ্চয়ই অনেক চাপ এসছে। অনেক চাপ ছিল, অনেক জীবন নাশের হুমকি ছিল, অনেক ধরনের ম্যানিপুলেশন ছিল। সো ওই জায়গাটা উতরানোটা কঠিন ছিল, বাট অসম্ভব ছিল না, সেটা তো দেখাই যাচ্ছে যে সেটা পার হয়ে আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। আর যেটা ছিল যে ভয় ছিল অনেক, আমার মনে হচ্ছিল যে স্পেশালি 4 তারিখে যখন বিকালবেলা কারফিউ দিয়ে দিল, আমি অনেক কেঁদেছিলাম ওই দিন। কারণ আমার কাছে মনে হয়েছে ততদিনে আমাদের যে স্বৈরাচারী সরকারের প্রধান ছিলেন তার মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। সে আসলে আর মানুষের পর্যায়ে নাই। সে এখন মানে জাস্ট খুন করতে করতে তার একটা রক্তের এক ধরনের পিপাসা হয়ে গেছে। সো সে পরের দিন আসলে জাস্ট সবাইকে ব্রাশ ফায়ার করবে। তো ওইটার জন্য আমি অনেক কেঁদেছি এবং ওই দিন আমি ঘুমাই নাই। আমাদের দেশে দর্শকদের অনুভূতি তো আমরা সামনে থেকে দেখতে পাই, আপনারা যখন কথা বলেন, মত বিনিময় করেন। বাইরের দেশে যখন বহির্বিশ্বে নিজের চলচ্চিত্র নিয়ে যান, ওখানকার এক ধরনের দর্শক থাকে আসলে, আর তাদের অনুভূতিটা আসলে কেমন থাকে চলচ্চিত্রগুলো দেখার পরে? সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে হয় না যে আমাদের ল্যাঙ্গুয়েজে করা সাবটাইটেল দেখতে হচ্ছে, এবং আমাদের মানে আমাদের সামাজিক অবস্থান ভিন্ন, আমাদের ধর্মীয় অবস্থান ভিন্ন, তারপরেও একটা ছবি কিভাবে সার্বজনীন হয়ে ওঠে, কিভাবে সবাই সেই সিনেমাটাকে বুঝতে পারে, এটাই সিনেমার ভাষা। সো সেইটা আমার কাছে খুব মানে আমাকে মুগ্ধ করে যে আমাদের একটা খুবই প্রত্যন্ত অঞ্চলের একটা গল্প, সেটা মানুষ দেখে বুঝতে পারছে। সেটা নোনা জলের কাব্য, রেজওয়ান শাহরিয়ার সুমিতের আরেকটা সিনেমা যেটা ছিল, সেটা দেখে বাইরের মানুষ কানেক্ট করে ফেলছে। আজকে মাস্টারের মতো একটা মানে উপজেলা লেভেলে একটা নর্মাল স্কুল টিচারের গল্প, সেটাও মানুষ কানেক্ট করে ফেলছে। একটা বাংলাদেশের একটা মেডিকেলের টিচারের একটা গল্প, সেটাও মানুষ কানেক্ট করে ফেলছে। এইটা আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং লাগে যে অডিয়েন্স আসলে যেখানকারই হোক না কেন তারা আসলে কানেক্ট করতে পারে। এটাই সিনেমার শক্তি, এটাই সিনেমার ভাষার গুণ আর কি, যে সে সব জায়গায় সব মানুষকে কানেক্ট করতে পারে। আপনার আরেকটা কাজ খুফিয়া, আসলে বলিউডে যে কাজটা হয়েছিল সেটাও নিয়ে নানান প্রশংসা পাচ্ছিলেন আপনি, আপনার অভিনয় সব কিছু মিলে, বা আপনার বিপরীতে টাবু ছিল, আসলে সেই জায়গাটাও আপনাদের কম্বিনেশনটা সুন্দর হচ্ছিল, এবং একটা সময় আলোচনাটা সমালোচনার পর্যায়েও চলে গিয়েছিল আসলে কিছু সিন বা কিছু দৃশ্য নিয়ে। বলি একটু এই এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো যে একসাথে আলোচনা, একসঙ্গে সমালোচনা, আসলে সব কিছু মিলে কেমন ছিল সেটা? আসলে আলোচনা সমালোচনা সবই তো থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্টের সেই স্বাধীনতা থাকা উচিত যে সে যে চরিত্র করতে চায় সেই চরিত্র যাতে সে করতে পারে। বাকিটা তো তার কাজ দেখবে, সবাই পছন্দ করবে না, সবাই ভালো বলবে না, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ মোটামুটি বলবে। সো এটা তো মেনে নিতে হবে। যোগাযোগ আছে এখনো টাবুর সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়, মাঝে মধ্যে আমরা টেক্সটে কথা বলি। একটা কাজ করার পর অনেকটা গ্যাপ দেখেছি, সামনে কি কোনো কাজের কথা চলছে কিনা, দেখা যাবে কিনা? আমার প্রায় 4 থেকে 5টা কাজ ইন্ডিয়ার প্রজেক্ট আমার ক্যান্সেল হয়েছে আমার ভিসা ইস্যুর জন্য। আমাকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সো ওইটা যদি ঠিক হয়ে যায় আমার মনে হয় যে আমি আবার যেতে পারবো, কাজ করতে পারবো। বাঁধনের উঠে আসা থেকে আজকে অবধি যদি পুরো জার্নিটা দেখানো হয়, আরেকটা চলচ্চিত্র হয়ে যাবে। আর সেক্ষেত্রে নিজের বায়োপিক নিয়ে কিছু চিন্তা আছে কিনা, যে নিজের জীবনের উপরে কিছু লিখবো, সেখানে নিজেই অভিনয় করবো বা অন্য কেউ অভিনয় করবে, এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? নিজেই অভিনয় করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট হ্যাঁ ডেফিনেটলি আমি আমার বায়োপিক করতে চাই। অ্যান্ড সেটা একটা কমেডি ডকুমেন্টারি হবে ডেফিনেটলি। আমরা দেখেছি যে আপনার মেয়েকে নিয়ে একটা সংগ্রাম, বা নিজের পরিবার, একটু আগে বলছিলেন আসলে সম্পর্কে যে জায়গাটা তিক্ত একটা অভিজ্ঞতা। আসলে এই সকল কিছুর সঙ্গে আমাদের সামাজিকভাবেও একটা বলবো যে সমালোচনা জায়গাও থাকে। আসলে নারীরা যখন এই ধরনের বিষয়গুলো ফেস করে, সমাজ থেকে একটা চাপ থাকে। সকল চাপ আসলে বাঁধন কিভাবে অতিক্রম করলো, সে সাহসের জায়গাটা কি ছিল বাঁধনের? আসলে সাহসের জায়গাটা, অনেক সময় আমি ভেঙে পড়েছি, অনেক সময় আমি মানে খুবই নিজেকে অসহায় ফিল করেছি, অনেক প্রতিবন্ধকতার ভেতর দিয়ে আজকে বাঁধন এখানে এসেছে। এখন হয়তো আমি অনেক নিজের উপর আত্মবিশ্বাসী, আমি জানি আমার নিজেকে আমি নিজে সম্মান করি। সো কারো বলাতে কিছু আসে যায় না, কিন্তু একটা সময় তো ছিল যখন কারো বলাতে কিছু আসতো যাইতো, এবং তারা তখন আমাকে নানান রকমের অত্যাচার করেছে, যেটা সব মেয়েকে করে থাকে।
সো সেই জায়গা থেকে আমি মেয়েদের জন্য একটা কথাই বলবো যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সম্মানটা নিজেকে আগে দিতে হবে। অন্য কে কি সম্মান দিল, কে কি বলল, সেটা দিয়ে আমার সম্মান বা আমি কেমন সেটা নির্ধারণ হবে না। আসলে আমার কাজ দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার কথা দিয়ে হচ্ছে আমার মানে আমি কে সেটা নির্ধারিত হবে। সো কে কি বললো, মানে এখন আপনি আমাকে কি বললেন সেটার জন্য আমার মন খারাপ হয়ে যাবে, সেই জায়গা থেকে মেয়েদেরকে আসলে বের হতে হবে। বিশেষ করে লাস্ট কয়েক বছরে বাঁধনের একটা সামাজিকভাবে একটা জায়গা ক্রিয়েট হয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলবো সাহসিকতার জায়গা থেকে, এবং সামনে থেকে যুদ্ধ করার যে সাহসটা সেটা বাঁধন দেখিয়েছে। ব্যক্তিগত বিষয় হোক, সামাজিক হোক, রাজনীতি হোক, সব জায়গায় আসলে বাঁধন আপু আমরা দেখি যে কিছু হলে মেয়েরা ভেঙে পড়ে, সুইসাইডাল অ্যাটেম্প নেয়। কিছুদিন আগেও দেখেছি আমাদের এই অঙ্গনেরই আসলে কিছু হয়। মেয়েদের আসলে কেমন মানে বিশেষ করে যারা এই অঙ্গনে বা বর্তমান প্রেক্ষাপটে আসলে মেয়েদের কেমন হওয়া উচিত বলে মনে করেন, এবং কিছু হলে যে নিজেকে শেষ করে দেওয়ার যে প্রবণতাটা আমরা দেখি আসলে সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাঁধন কি বলবে? এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে সুইসাইডাল টেন্ডেন্সি। আমিও সুইসাইডাল ছিলাম, সো আমি জানি যে এটা রিয়েল, এটা এরকম না যে একটা মানে খুবই আনরিয়ালিস্টিক কোনো কথা, এটা রিয়েল একটা ফ্যাক্ট। কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে জীবনবোধ পরিবর্তনের প্রয়োজন আছে। কোনো ব্যর্থতাকে মেনে না নিতে পারার যে আমাদের অক্ষমতা, আমাদের যে অশিক্ষা, সেই জায়গা থেকে বের হওয়াটা ভীষণ জরুরি। জীবনে ব্যর্থ হতে শেখাটা ভীষণ জরুরি, জীবনে হেরে যেতে শেখাটা ভীষণ জরুরি, এবং দুঃখ পেতে শেখাটাও ভীষণ জরুরি। সো এই শিক্ষাগুলো যদি ছোটোবেলা থেকে আসলে দেয়া যায়, আমার কাছে মনে হয় যে জীবনটা অনেক সহজ হয়। কারণ আমরা শুধু শেখাই সফল হতে, আমরা শুধু শেখাই যে তুমি ফার্স্ট হবে, তুমি সব কিছু পেয়ে যাবে, তুমি যখন কিছু পাবে না তখন কিভাবে এটা ডিল করবে, এইটা সবার আগে শিখতে হয়। সো এই জিনিসটা যত তাড়াতাড়ি শেখা যায় তত মানুষ সেগুলো থেকে বের হতে পারে। এবং যদি এরকম খুব সিভিয়ার কিছু হয় সেক্ষেত্রে আমরা প্রফেশনাল হেল্প নিতে পারি, কাউন্সেলিং করতে পারি, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি, ডেফিনেটলি এই সাহায্যগুলো নিতে পারি। আমরা দেখেছি যে এখনও দেখি যে জীবনসঙ্গী পছন্দের ক্ষেত্রে অনেক কিছুই সমীকরণ মিলাতে হয়, বা মানুষ তার কাছের মানুষের কাছ থেকে সবথেকে বড় দুঃখ বা কষ্টটা পেয়ে থাকে। জীবনসঙ্গী নিয়ে আসলে বাঁধন কি বলতে চাই, কেমন মানে কোন দিকগুলো আসলে বিবেচনা করা উচিত, বা সামনে বাঁধনও সেই জীবনসঙ্গী জীবনের সাথে নতুন জীবনে পা রাখবে কিনা, সব কিছু মিলে যদি একটু জানতে চাই। আমি মাঝখানে একবার চিন্তা করেছিলাম যে বিয়ে করে সেটেল ডাউন করবো, কিন্তু আমি ওইভাবে কোনো ছেলে খুঁজে পাই নাই। আর এখন একটা প্রেম করছি, কিন্তু তাকে বিয়ে করব কিনা সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার কোনো সম্ভাবনাই নাই। তো যেটা হয়েছে যে জীবনসঙ্গী আমার, হ্যাঁ ডেফিনেটলি মনে হয় যে একজন সঙ্গী থাকলে ভালো হতো, কিন্তু তাকে আমার সঙ্গীই হতে হবে। সে আমার রক্ষক হতে পারবে না, সে আমার মানে আমার পথ চলার সাথী হবে। আমার যে পথটা আমি চলছি সেই পথে সে আমার সাথী হয়ে আমার সাথে হয়তো হাঁটবে, এইটুকুই আমার চাওয়া। আর আমাকে ডেফিনেটলি সম্মান করবে, কেয়ার করবে, এই তো, খুব বেশি চাওয়া নাই আগের মতো। অনেকগুলো মুভমেন্টের মধ্য দিয়ে গিয়েছেন, প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গিয়েছেন, সামাজিক প্রেক্ষাপট থেকে অনেক কাজের ক্ষেত্রে যদি বলি চাপও এসেছে। এমন কি হয়েছে, হয়তো হতে পারে জুলাই গণঅভ্যুত্থান, হতে পারে অন্যান্য বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে কাজ হারিয়েছে বাঁধন? হ্যাঁ, আমি গত 1.5 বছর কোনো কাজ করি নাই। জুলাইয়ের অভ্যুত্থানের পর আমাকে কেউ কাজে নেয় নাই ডেফিনেটলি। আর এমনিতেও আমার ঠোঁট কাটার জন্য আমাকে অনেকেই কাজে নিতে চায় না। মানে আমি ওই দিনও একটা ইন্টারভিউতে বলছিলাম যে যখন একেবারে প্রয়োজন হয় তখনই আমার ডাক আসে। এরকম না যে আমার পরিচিত কেউ আছে, সিন্ডিকেটের মাধ্যমে আমার কাজ হচ্ছে, আমার একটা সার্কেল মেনটেন করছি, সেখান থেকে কাজ পাচ্ছি, এরকম কখনো হয় না আসলে। নতুন অনেকেই অনেক সময় বলতে শোনা যায় যে সিন্ডিকেট মেনটেন করা বা হচ্ছে একটা গ্রুপ মেনটেন করলে অনেকগুলো কাজ পাওয়া যায়। এগুলো কি আসলেও সত্য, বা বাঁধন কি বলবে আসলে? হ্যাঁ, এগুলো হয়, ডেফিনেটলি হয়। আমি রিসেন্ট একটা কাজ করেছি উইকি জায়েদের সাথে, যেটা হ্যাঁ চক্র 2 26শে মার্চ রিলিজ হবে। ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। তো ওর সাথে আমার জাস্ট একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, আমি ওকে নিজে থেকে বললাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই। দেন 1 বছর পরও আমার সাথে যোগাযোগ করলো, দেন আমরা কাজটা করলাম। সো এইভাবেই আমার কাজ হয়। আমার খুব একটা কোনো সার্কেল আমি মেনটেন করি না, প্রথম কথা হচ্ছে এটা।
আর সেকেন্ডলি হচ্ছে আমাকে তখনই নেয় যখন প্রয়োজন, বিকজ আমার যেহেতু ঠোঁট কাটা, আমি শুধু সামাজিকভাবে ঠোঁট কাটা ইমেজ নিয়ে ঘুরি না, আমি বাস্তব জীবনেও ভীষণভাবে ঠোঁট কাটা। সো সেখান থেকে খুব একটা মানুষের আমার কথা পছন্দ হয় না, ভালো লাগে না। লেকচার করার একটা টেন্ডেন্সিও আছে আমার ভিতরে। সো সব মিলিয়ে কঠিন হয়ে যায়, বাট ঠিক আছে, যতটুকু করতে পারছি আমি খুশি। র্যাপিড ফায়ার আমরা শেষ করব, তার আগে লাস্ট প্রশ্ন আপনার কাছে। যে এই যে চলচ্চিত্র অঙ্গনে অনেক ধরনের আমরা দেখি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, আপনি বলছিলেন কাজের ক্ষেত্রে আসলে কাজ পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকে আসলে। সেক্ষেত্রে একটু যদি জানতে চাই, যদি সুযোগ আসতো এই অঙ্গনের দায়িত্ব নিয়ে কিছু পরিবর্তন করার, সেক্ষেত্রে বাঁধন আসলে কোন দিকগুলো পরিবর্তন করতো, এবং সঙ্গে যুক্ত করতে চাই বাঁধন যদি তার হোল লাইফে আসলে কোন বিষয়টা এড়িয়ে যেতে চাইতো বা লাইফ থেকে বাদ মানে চ্যাপ্টারটা বাদই দিতে চাইতো, সেটা কোন বিষয়টা হতো? আজকের বাঁধন যেখানে দাঁড়িয়ে আছে সেটার পেছনে বাঁধনের জীবনের সমস্ত ভুলগুলো আর একটা অসম্ভব বড় ভূমিকা আছে। সো সেই জায়গা থেকে আমি কোনো কিছু পরিবর্তন করতে চাই না। আর এইরকম দায়িত্ব পেলে আমি আসলে কি করতাম আমার কোনো আইডিয়াই নাই, কারণ এরকম দায়িত্ব পাবো সেটা নিয়ে কল্পনা করব এবং ভাববো, সেই রকম মন মানসিকতায় আমি নাই। তবে আমাকে যদি বলা হয় যে আমাকে যদি একটা স্পেশাল পাওয়ার দেওয়া হতো যে মানুষের কোন জিনিসটা আমি পরিবর্তন করাতে চাই, সেক্ষেত্রে মানুষের ভিতরে যে অসততা আছে, আমার মনে হয় সেটা যদি কোনোভাবে পরিবর্তন করা যেত, যে মানুষ যদি সত্যিকার অর্থে সৎ হতো, পরিশ্রমী হতো, তাহলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেত। আমরা একদম লাস্ট সেগমেন্ট আমাদের র্যাপিড ফায়ার। আপু, র্যাপিড ফায়ার এখানে যদি আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, বাঁধনের পছন্দের অভিনেতাকে? পছন্দের অভিনেতা বাংলাদেশ থেকে যে কেউ হতে পারে বাংলাদেশ থেকে। আমার অনেকেই পছন্দ আছে, আলাদা করে তো বলাটা। কার অভিনয়টা ভালো লাগে দেশের বাইরে হতে? আমাদের বনলতা এক্সপ্রেসে যেমন মোশাররফ ভাইয়ের অভিনয় খুব ভালো হয়েছে। কার অভিনয়ের প্রতি আপনি খুব বলবো যে এখন যেই শব্দটা আসে ক্রাশ খাওয়া বা মানে ভালো লাগে, মোহিত হন, কে এমন আছে আসলে? টাবুকে আমার ভীষণ পছন্দ, তার অভিনয় আমার ভীষণ পছন্দ। পছন্দের নির্মাতা কে আসলে বাঁধনের? অনেকের সঙ্গে তো কাজ করেছে এখনো পর্যন্ত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। অনেক সিনেমায় কাজ করেছে বাঁধন, অনেক সিনেমাও দেখেছে বাঁধন। পছন্দের সিনেমা কোনটা বাঁধনের? আমার কাছে আমার সিনেমাটা খুব প্রিয়, রেহানা মারিয়াম নূর। মানে স্পেশাল একটা বিষয় আছে আসলে ওটার মধ্যে। যদি একটু জানতে চাই, অভিনয়ে যদি পেশা হিসেবে না নিতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল বাঁধনের? আমার তো আমি বাধ্য ছিলাম ডেন্টিস্ট হতে, সো তখন হয়তো ডেন্টাল প্র্যাকটিসটা করতাম, যেহেতু আমি ডেন্টিস্ট। বাঁধনের এমন কি সিক্রেট আছে যেটা বাঁধন ছাড়া আর কেউ জানে না? সেটা তো সিক্রেট, সেটা তো কাউকে বলা যাবে না। সিক্রেট। ক্যারিয়ারের বলি বা বাস্তবিক জীবনে বলি, সবচেয়ে বড় অনুপ্রেরণা কে ছিল বাঁধনের জন্য? আমি নিজে, আজমেরি হক বাঁধন। সেটা আমাদের বর্তমান সময়ের জন্য একটা অনুপ্রেরণা বলবো যে। আপু, আমরা একদম শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, প্রেক্ষাগৃহে চলছে আপনার বনলতা এক্সপ্রেস, সবকিছু মিলিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন, রিভিউ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা এখনো দেখেননি তারা খুব তাড়াতাড়ি যান, হলে গিয়ে সিনেমাটা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন, আমাদের পাশে থাকেন। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ আপু, আবারও ঈদ মোবারক। নিশ্চয়ই আবারও দেখা হবে। দর্শক, এতক্ষণ আজমেরি হক বাঁধনের নানা গল্প শুনছিলাম, তার সংগ্রামের যে দিনগুলো তিনি কাটিয়ে এসেছেন সেগুলোর গল্প শুনছিলাম। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সঙ্গে।